আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি আলী আশরাফ। শুরুতে জানাবো শিরোনাম। প্রায় 2 মাস পর করোনায় একদিনে সর্বনিম্ন 80 জনের মৃত্যু। নতুন শনাক্ত ৩,৪36 রোগী, শনাক্তের হার 13%। ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় 7 জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 5 জন। এ পর্যন্ত 22 মরদেহ উদ্ধার। জিয়ার কবর নিয়ে আবারও বিতর্কে আওয়ামী লীগ বিএনপি। সংসদ এলাকা থেকে নকশা বহির্ভূত সবকিছু অপসারণের হুঁশিয়ারি মন্ত্রী। রাজধানীতে ৩,৫০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত। সেপ্টেম্বরের শুরুতে মাঠে নামছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। পদ্মা, যমুনা ও ধরলা সহ বেশ কিছু নদীর পানি বাড়ছেই। পানিবন্দী 1 লাখ মানুষ, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2 মাস পর করোনার দৈনিক মৃত্যু নামল 100-র নিচে। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 80 জনের, আর করোনা শনাক্ত হয়েছে ৩,৪36 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে 13.67%। দেশে গত 24 ঘন্টায় 80 জনের মৃত্যু হয়েছে, যা গত 9 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত 26 জুন 77 জনের মৃত্যু হয়। আগস্টের মধ্যভাগ থেকে কমতে শুরু করলেও দিনে 100-র নিচে মৃত্যু নামল শনিবারই প্রথম। নতুন 80 জনকে নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা 25,926 জন। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 34 জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 21 জন। খুলনা বিভাগে 9 জনের মৃত্যু হয়েছে, বাকি 5 বিভাগে মারা গেছেন 16 জন। 25,129 নমুনা পরীক্ষায় শনাক্ত 3,436 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে 13.67%। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের নিম্নগতি সাময়িক। নতুন ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ বাড়ার ঝুঁকি রয়েছে এখনো। যতদিন পর্যন্ত করোনা মহামারী দীর্ঘায়িত হবে, ততদিন পর্যন্ত নতুন নতুন ভেরিয়েন্ট তৈরি হওয়ার কিন্তু আশঙ্কা থাকবে, যেটা আগেকার ভেরিয়েন্টের চাইতে আরো শক্তিশালী হওয়ার আশঙ্কা থাকে। টিকা যত বেশি আমরা কভার করতে পারবো পৃথিবীর জনসংখ্যা, পৃথিবীর সেই করোনা ভাইরাসের ভেরিয়েন্ট একটু দুর্বল হতে থাকবে এবং একসময় সেটি অনেক দুর্বল হয়ে পড়বে, একটা দুর্বল ভাইরাসে পরিণত হবে। কাজে আমরা মনে করতে পারি না যে এই যে কমছে, এটা এটা একেবারে আমরা মুক্ত হয়ে যাচ্ছি। এটা একটা সাময়িক কমে যাওয়া। গত একদিনে সুস্থ হয়েছেন 4,861 জন। এ নিয়ে এ পর্যন্ত সেরে উঠল 14,09,231 জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা রোগীর চাপ কিছুটা কমায় রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে অন্যান্য রোগের চিকিৎসা নিতে আসা মানুষের ভিড়। সেবা পেতে বহির্বিভাগ সহ অন্য বিভাগগুলোতে ছিল দীর্ঘ লাইন। হাসপাতালে করোনার কারণে দীর্ঘদিন বিশেষায়িত সেবা বন্ধ থাকায় এমন ভিড় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। করোনার উচ্চ সংক্রমণের সময় ঝুঁকি এড়াতে নানা শারীরিক সমস্যা থাকলেও দীর্ঘদিন হাসপাতালে যেতে চাননি অনেকেই। সংক্রমণ কিছুটা কমায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট সহ সবখানেই কয়েকদিন ধরে উপচে পড়া ভিড়। বহির্বিভাগে সেবা পেতে এবং পরীক্ষা করাতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। দাঁড়াইছি হলো যে 9টা, এখন 11:30টায় পাচ্ছি। আমি 9টা থেকে এই যে এখন মনে হয় 12টা বেজে গেছে, আমি এই পর্যন্ত অপেক্ষা করছি। সোহরাওয়ার্দী হাসপাতালে আগের তুলনায় রোগী বেড়েছে 2 থেকে 2.5 গুণ। বর্তমানে প্রতিদিন বহির্বিভাগে সেবা নিচ্ছেন প্রায় 2,500 মানুষ। রোগীদের ভিড়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এখন কোভিড সিচুয়েশন একটু কমে যাওয়ার কারণে কালকে আগামীকাল একটা মিটিং সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের কোভিডকে একটু সংক্ষিপ্ত করে আমরা আমাদের ইনডোরের মেডিসিন সার্জারি গাইনি আবার পূর্ণদমে চালু করব ইনশাল্লাহ। রোগীর চাপ বেড়েছে শিশু হাসপাতালেও। করোনার সময়ে প্রতিদিন যেখানে 150 মতো রোগী যেত, গত কয়েকদিনে তা বেড়েছে 2 থেকে 2.5 গুণ। লকডাউনের পরবর্তীতে দেখা গেছে এই চাপটা একটু বেড়ে গিয়েছে আউটডোরে, যেটা আমরা প্রতিদিন 350 থেকে 400 রোগী দেখছি প্রায় আউটডোরে। বেশিরভাগই হচ্ছে সিজনাল ফ্লুতে আক্রান্ত, যেগুলো হচ্ছে জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট, এরপর হচ্ছে মাঝে মাঝে ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে। এবং এখন একটু পিক আওয়ার সেহেতু এই যে ডেঙ্গুর সংখ্যাও বেড়ে গেছে।
লকডাউনে চলাচল নিয়ন্ত্রণ সহ বন্ধ ছিল গণপরিবহন। বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় রোগীদের আসার হার ছিল সীমিত। তবে আবারও রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়তে শুরু করেছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রামগঞ্জের মানুষকে আগে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, গ্রামগঞ্জে বেশি টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, কারণ গ্রামের লোকেরা টিকা কম পেয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং 50 লোকের মৃত্যু হার প্রায় 90%। তাদের আগে টিকা দেওয়া হবে, অন্যদের ধৈর্য ধরতে হবে। পর্যায়ক্রমে সবাইকে টিকা দেওয়া হবে। আগামী 4 মাসের মধ্যে প্রায় 7 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। গ্রামে গঞ্জে বেশি টিকা দেওয়ার পরিকল্পনা করেছি, কারণ গ্রামের লোকরা টিকা কম পেয়েছে এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে। 50 ঊর্ধ্ব লোকের মৃত্যু প্রায় 90%। আমরা তাদেরকে টিকা আগে দেব, অন্যদেরকে ধৈর্য ধরতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে 22 জনের মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা করেছেন এক নিহতের স্বজন। তাতে 7 জনের নাম সহ অজ্ঞাতদের আসামি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন নৌকায় ধাক্কা দেয়া ট্রলারের চালক সহ 5 জন। কাজ শুরু করেছে তদন্ত কমিটি। শুক্রবার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে আনন্দবাজার ঘাটে যাচ্ছিল নৌকাটি। বিকেল 5টার দিকে লুইস্কা বিলে বালুবাহী ট্রলারের ধাক্কায় ডুবে যায় সেটি। এরপর রাত থেকেই শুরু হয় নিখোঁজদের উদ্ধারে অভিযান। একে একে মরদেহ তুলে নিয়ে আসে ডুবুরিরা। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। অতিরিক্ত যাত্রী থাকার কারণে এই মৃত্যুর সংখ্যা এত বেড়ে গেছে। আর এটাতে কোনো সেফটি মেজার ছিল না। লাইফ যে নৌকাতে চলাফেরা করলে যদি আপনার সেফটি গার্ড থাকতে, লাইফ জ্যাকেট থাকতে হয়, এই ধরনের কোনো সেফটি মেজার ছিল না। এদিকে নৌ দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, কোনো নিয়ম নীতি ছাড়াই এখানে নৌকা চলে। প্রশাসন কোনোভাবেই এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না। এখানে যেখান থেকে নৌকাগুলো ছেড়ে আসে ব্রাহ্মণবাড়িয়া ওই ঘাটে, এখানে একটা পন্টুন দাবি করেছিল স্থানীয়রা, যে এখানে একটা পন্টুন দেওয়া হোক, যেখান থেকে এটির একটি মনিটরিং এর ব্যবস্থার মধ্যে আনা হোক। সেই রকমের কোনো ব্যবস্থা এখনো এখানে কর্তৃপক্ষ করেনি। এবং আমরা এখানে দেখলাম যে ডুবুরি তারা আসলেন কেবল, দুর্ঘটনা ঘটেছে কালকে। আমরা তো আসলে মানুষকে সচেতন করার কাজ করি, কিন্তু কাজটি যাদের কর্তৃপক্ষের কাজ, জেলা প্রশাসকের কাজ, এখানে নৌ পুলিশের কাজ। এ ঘটনায় এরই মধ্যে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। এর প্রধান জানিয়েছেন, তদন্তে পুরো ঘটনার সব দিকই খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে আমাদের কাছে আর কেউ ক্লেম করেনি যে আর কোনো কাউকে পাওয়া যাচ্ছে না বা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা মনে করছি এখন পর্যন্ত কোনো যেহেতু কিছু পাইনি, আমাদের এই তদন্ত কার্যক্রমটি সকাল থেকে আমরা প্রত্যক্ষদর্শী যারা নিহত আহত তাদের আত্মীয় স্বজন, একজন মুড়িওয়ালা যে কালকে নৌকাটি ছাড়ার সময় ছিল, তার বক্তব্য আমরা গ্রহণ করছি। এদিকে এ ঘটনায় বিজয়নগর থানায় হত্যা মামলা করেছেন স্বজন হারানো সেলিম মিয়া। তাতে 7 জনের নাম সহ অজ্ঞাতদের আসামি করা হয়েছে। গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকজন। লোকজনের বক্তব্য সাক্ষ্য নিচ্ছি। সাক্ষ্য অনুযায়ী এই পর্যালোচনা করে অনুসন্ধান রিপোর্ট আমরা 10 কার্য দিবসের মধ্যে দিব। এখানে যেটা আসে সেই হিসাবে আমরা সুপারিশমালা দিব। এখন আমরা লোকজনের সাক্ষ্য নিচ্ছি। সাক্ষ্যতে যেটা চলে আসবে, যারা অপরাধী এর সাথে যদি কেউ জড়িত থাকে আইন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি 20,000 করে টাকা সহায়তা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর গ্রামে চলছে শোকের মাতম। নৌকা দুর্ঘটনায় কেউ হারিয়েছেন মা, কেউ স্ত্রী বা সন্তান। নিহত হয়েছেন এই এলাকারই 17 জন। নিহতদের স্বজনদের দাবি, অতিরিক্ত যাত্রী নেয় ডুবেছে নৌকা। তাদের অভিযোগ, তদারকির অভাবে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিজয়নগরের গেরারগাঁও গ্রামে জজ মিয়ার পরিবারে মুহূর্তে নামে অন্ধকার। নৌকা দুর্ঘটনায় তার স্ত্রী ফরিদা বেগম, 10 বছরের মেয়ে মুন্নি আক্তার ও শাশুড়ি কমলা বেগমের মৃত্যু হয়েছে। তছনছ হয়ে গেছে সাজানো সংসার। মা, বড় বোন, ভাগ্নি, আপন চাচি, আমাদের এক ফ্যামিলির সব নাই। স্ত্রীকে হারিয়েছেন বড়পুকুর গ্রামের সুলাইমান মুন্সি। নৌকায় ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন অসুস্থ আত্মীয়কে দেখতে। আমার জীবন তো শেষ হই, আমার জীবন তো অন্ধকার আর কি, এই মাঝির গাফিলতি বাস।
এই দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন রুবিনা আক্তার, কিন্তু স্বজন হারিয়ে প্রায় বাকরুদ্ধ তিনি। এলাকাবাসীর অভিযোগ, অতিরিক্ত যাত্রী নেয়ায় এই দুর্ঘটনা। একজনের সাথে একজন লেগে রয়েছে, এত মানুষ। আমরা এটা বিচার চাই, আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই। নৌ দুর্ঘটনায় জড়িতদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি পুলিশের। এই ভুক্তভোগী সেলিম তিনি এজাহার দায়ের করেছেন। তার পরিপ্রেক্ষিতে 7 জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। অলরেডি আমরা 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, বাকি 2 জনকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ, কিন্তু ঘাটে কোনো তদারকি নেই। দুর্ঘটনার পর থেকে চম্পকনগরের ঘাট সংশ্লিষ্টরা পলাতক। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেটের কাছে জিম্মি তারা, তাই এ ধরনের দুর্ঘটনা ঠেকাতে হলে এদের বিষয়ে নিতে হবে কঠোর ব্যবস্থা, সেই সঙ্গে প্রশাসনকে সার্বক্ষণিক নজরদারি করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। দিনাজপুরের ঢেপা নদীতে নিখোঁজ একজনকে উদ্ধারে অভিযান চালানোর সময় ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মতিন জামালপুরের দেওয়ানগঞ্জের মৌলভীচর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে কাহারোলের কান্তজি মন্দির থেকে রাধাকৃষ্ণ বিগ্রহ নিয়ে নৌকায় করে রাজবাড়ী মন্দিরে যাচ্ছিলেন ভক্তরা। পথে ঢেপা নদীতে জলকেলি করছিলেন তারা। এ সময় একজন পানিতে তলিয়ে গেছে বলে খোঁজাখুঁজি শুরু হয়। রাত 12:30 পর্যন্ত উদ্ধার তৎপরতা চালানো হয়, কিন্তু নিখোঁজের কোনো হদিস না পেয়ে সকালে রংপুরের ফায়ার সার্ভিসের 4 জন ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। তল্লাশির সময় আব্দুল মতিন নামে একজন ডুবুরি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। বরিশালের কীর্তনখোলায় ডুবে যাওয়া স্কুল ছাত্রের সন্ধানে দ্বিতীয় দিনের মতো অভিযান চালায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। গতকাল বিকেলে কীর্তনখোলা নদীতে ডুবে যায় বরিশাল জেলা স্কুলের ছাত্র ফাহাদ হাসান। পরিবার জানায়, বিকেলে বন্ধুদের সাথে কীর্তনখোলা নদীতে ভ্রমণে যায় ফাহাদ। সে সময় নদীর মাঝে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রলার থেকে পড়ে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও সন্ধান মেলেনি। এদিকে ফাহাদকে ফিরে পেতে নদী পাড়ে ভিড় করেছেন স্বজনরা। জিয়াউর রহমানের মৃত্যু ও কবর নিয়ে আবারও বিতর্কে জড়ালো আওয়ামী লীগ বিএনপি। কফিনে জিয়াউর রহমানের মরদেহ ছিল না বলে মন্তব্য করেছেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। চন্দ্রিমা উদ্যানেও জিয়ার মরদেহ নেই বলে দাবি মুক্তিযুদ্ধ মন্ত্রীর। এসব বক্তব্য মানুষের অনুভূতিতে আঘাত করছে বলে পাল্টা জবাবে বললেন মির্জা ফখরুল। এর আগেও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবর নিয়ে। আবারও পাল্টাপাল্টি মন্তব্য করলেন আওয়ামী লীগ ও বিএনপি। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে ওবায়দুল কাদের বলেন, প্রেসিডেন্ট হিসেবে জিয়াউর রহমানের জানাজা পড়েছিল মানুষ, কিন্তু কফিনে কোনো মরদেহ ছিল কিনা তা কেউ নিশ্চিত করতে পারেনি। হাজার হাজার লোক জানাজা পড়া আর কফিনে জিয়াউর রহমানের লাশ থাকা না থাকা, এটা কি এক কথা? মানুষ তো নিহত প্রেসিডেন্টের জন্য জানাজা করতে, সেই কফিনে যে প্রেসিডেন্ট নেই, লাশ নেই, এটা তো আর মানুষ জানে। লাশ নিয়ে বিতর্ক করতে চাই না, কিন্তু এটাই সত্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের মতো নেতার কবর নিয়ে আপত্তিকর মন্তব্য করা দুঃখজনক। রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দাফন হয়েছে, আপনার লক্ষ লক্ষ লোক সেই জানাজায় শরীক হয়েছে। আপনার সবাই তৎকালীন আপনার সেনা আপনার অধিনায়ক এরশাদ সাহেব তিনি নিজে তার বডি ক্যারি করেছেন। ইট ইজ এ ওপেন ক্লিয়ার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, লাইক মানে এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। এদিকে সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবরসহ নকশা বহির্ভূত সবকিছু অপসারণে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শোক দিবসের আলোচনায় তিনি একথা বলেন। জিয়াকে যারা হত্যা করেছে তারা দাবি করেছিল যে ওই বার্ন টু অ্যাশেজ, আমরা পুরা ছাই করে দিয়েছি। তো তাহলে কি আইনে দিলেন? ডিএনএ টেস্ট করে প্রমাণ করেন যে এটা জিয়ার লাশ এখানে সমাহিত, মানে কবর দেওয়া হয়েছে। নকশার বাইরে যা আছে সব একদম উঠে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর হত্যাকারী সহ মূল হোতাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়া বিদেশ যেতে চাইলে তাকে কারাগারে ফিরে গিয়ে সরকারের কাছে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রচলিত আইনে এর বাইরে কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। শনিবার ঢাকার একটি হোটেলে আইন সাংবাদিকতার এক কর্মশালায় আইনি ব্যাখ্যা তুলে ধরে একথা বলেন মন্ত্রী। দুর্নীতি মামলায় দণ্ড নিয়ে ৩ বছর আগে কারাগারে যাওয়ার পর গত বছর করোনার প্রাদুর্ভাবের কারণে পরিবারের আবেদনে দণ্ড স্থগিত করা হয় খালেদা জিয়ার। আইনমন্ত্রী বলেন, 401 ধারায় সরকারের ক্ষমতার কথা বলা আছে। এই ধারা সংস্কারের ক্ষমতা প্রধানমন্ত্রীর দপ্তরে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এটা ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে অবশ্যই প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হয়, আর মতামত নিতে হয় আইন মন্ত্রণালয়ের। যে আবার অ্যাপ্লিকেশন করতে হলে এই অ্যাপ্লিকেশন বাতিল করে ওনাকে জেলখানায় গিয়ে আবার অ্যাপ্লিকেশন করতে হবে। তো দ্যাট হ্যাজ নট বিন ডান। ওনাকে বিদেশ যাওয়ার ক্ষমতা 401-এ কিন্তু দেওয়া যেতে পারে, আমি অস্বীকার করবো না, বিকজ ওখানে বলা নাই বিদেশ যাওয়া ছাড়া, কিন্তু এটা বলা আছে শর্ত সাপেক্ষে। আমি যদি শর্ত দিয়ে দেই বিদেশ যেতে পারবে না, এবং সেটা যদি মানা হয় তাহলে বিদেশ যেতে পারবে না। কিন্তু 401 subsection 1 subsection 2 subsection 3 subsection 4 subsection 5 এবং subsection 6 does not allow me to reconsider the same application. জাল সনদ তৈরিতে জড়িত থাকায় ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মচারী সহ 7 জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর, রমনা ও চকবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান AK-এম হাফিজ আক্তার জানান, ক্ষতিগ্রস্ত একজনের অভিযোগের ভিত্তিতে চক্রটিকে ধরা হয়। 3 লাখ টাকায় এসব জাল সনদ বিক্রি করত তারা। চক্রটির সঙ্গে বোর্ডের উচ্চ পদস্থ কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা করছে ডিবি পুলিশ। আর শিক্ষা মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকলে তাদেরও খুঁজে বের করা হবে বলে জানান গোয়েন্দারা। এই প্রতারক চক্র ঢাকা সহ অন্যান্য শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য পরিবর্তন করে অকৃতকার্য শিক্ষার্থীদের তথ্য সংযোজন করে জাল সনদ তৈরি করে। এরকম যাতে আর না ঘটে, আমরা এখন একজনের মাধ্যমে পেয়েছি, আমরা এটা তদন্ত করে পুরো ঘটনাটি কি ঘটেছে এটা আমরা হয়তো বের পারবো ইনশাল্লাহ। আর এরকম ঘটনা যাতে না ঘটে সেটার জন্য বলবো জনগণ যারা আরও ছাত্রছাত্রী আছে, করোনাকালে এটা হয়েছে না আরও আগে থেকে এরকম দালালের মাধ্যমে এই ধরনের ঘটনা ঘটেছে, এটা আমরা তদন্ত করে দেখব। ইউরোপে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ইরাকে বাংলাদেশিদের অপহরণ ও মুক্তিপণ আদায় করছে 8 সদস্যের একটি চক্র। টাকা আদায়ে ইরাকের কুর্দিস্তানে আটকে অমানবিক নির্যাতনের ভিডিও পাঠানো হয় স্বজনের কাছে। সম্প্রতি এমন মুক্তিপণ আদায়ের মামলায় 2 জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ। তাদের ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশের NCB শাখা। নির্মম নির্যাতনের শিকার ইরাক প্রবাসী আব্দুল্লাহ হক রাব্বির এমন আর্তনাদের পর অপহরণকারীরা পানি না দিয়ে খালি বোতল দেয় তাকে। নির্যাতনের ভিডিওটি রাব্বির বাবা কারওয়ান বাজারের মাছ বিক্রেতা বাদল মিয়ার কাছে পাঠানো হয় 2 আগস্ট। মুক্তিপণ চাওয়া হয় 10 লাখ টাকা, না দিলে রাব্বিকে পুড়িয়ে মারার হুমকিও দেয়া হয়। বাদল মিয়া জানান, ছেলের প্রাণ বাঁচাতে ধার দেনা করে মুক্তিপণের 5 লাখ টাকা দেন। এরপরও সন্ধান পাননি ছেলের। এরপর মামলা করেন হাতিরঝিল থানায়। আমার ছোট একটা বাচ্চা আছে, ছেলে। এই ছেলেটার কান্দা অনেক সহ্য করতে পারি নাই। আবার ওর মা দানা পানি কোনো কিছু কেন বাদ দিলে কয়, বাতের জন্য একটু আমার ছেলে বিদেশ গেছে। এখন আমরা টাকা পয়সার জন্য আমি বাদকে একই করি, অনেক কান্দা গুলো গেছে। এখনও স্যার কান্না সারা কথা আমার চোখে পানি আসে ছেলের অবস্থা দেখে। মোবাইল নম্বর যাচাই করে খিলগাঁওয়ের একটি ব্যাংকের খোঁজ পায় পুলিশ। সেখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এক নারীকে আটক করা হয়। আটক শাহনাজ বেগমের তথ্যে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয় রনি মুন্সি নামের আরেকজনকে। পুলিশ বলছে চক্রটি 8 সদস্যের। এদের মধ্যে ইরাকে অবস্থান করছে ফরিদপুরের জহুরুল ইসলাম, হাবিব ফকির, জিয়াউর রহমান ও সুনামগঞ্জের শিহাবুদ্দিন, আর পলাতক আতিয়া সুলতানা নিপা ও মুরাদ ফকির। গ্রেপ্তার হয়েছেন 2 জন। এই চক্রটির সদস্য সংখ্যা আমরা এখন পর্যন্ত 8 জনকে শনাক্ত করতে পেরেছি। 2 জনকে আটক করা হয়েছে। অন্যান্য সদস্যদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি।
চক্রটি ইউরোপে নেয়ার প্রলোভনে ইরাকের কুর্দিস্তানে আটকে রেখে মুক্তিপণ দাবি করে আর টাকা আদায় করে বাংলাদেশে অবস্থানকারীরা। পরে হয় ভাগ বাটোয়ারা। আমরা শনাক্ত করেছি, তাদের সম্পর্কে অনেক তথ্য আমরা পেয়েছি। তো তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা এনসিবির মাধ্যমে, আমাদের পুলিশ হেডকোয়ার্টার এনসিবির মাধ্যমে যোগাযোগ করছি এবং তাদের ফিরিয়ে আনার বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। গ্রেপ্তার শাহনাজ ও রনি এরই মধ্যে দোষ স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের সন্দেহভাজন 5 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মুইন দাবি করেন, চক্রটি গত 5 থেকে 6 বছরে শতাধিক গাড়ি চুরি করেছে। তাদের 20 জন সদস্য রয়েছে জানিয়ে তিনি বলেন, কয়েক বছরে চক্রটি কয়েক কোটি টাকা হাতিয়েছে। দেশে বিভিন্ন জায়গা থেকে গাড়ি চুরি করে রাজধানীর ধোলাইখালে পার্টস বিক্রি করত তারা বলেও দাবি করে র্যাব। এছাড়াও গাড়িগুলো মাদক চোরাচালানে ব্যবহারের কথা জানায় র্যাব। তাদের কাছ থেকে চোরাই করা 3টি পিকআপ, একটি দেশীয় পিস্তল ও একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। নিজের 2-3 জন গ্রুপ সহ বিভিন্ন সময়ে ভুয়া কাগজপত্র তৈরি করা, গাড়ির নকল কাগজ তৈরি করা, ভুয়া নাম্বার প্লেট তৈরি করা, অনেক ক্ষেত্রে বিভিন্ন যারা মালিক থাকে, যাদের কাছ থেকে ভিকটিম মালিক গাড়ি চুরি করা হয়, তাদের কাছ সাথে সমন্বয় করা, এই বিভিন্ন কার্যক্রম আজিম করে থাকে। ইতিমধ্যে আজিমের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং গ্রেফতারকৃত অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। রাজধানীতে প্রায় 3,500 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। এছাড়াও প্রাথমিক তালিকা তৈরি হয়েছে আরও 1,000 ভবনের। ওইসব ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেপ্টেম্বরের শুরুতে মাঠে নামছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজ্যকে ভ্রাম্যমাণ আদালত। আইনি জটিলতার কারণে ঝুঁকিপূর্ণ এবং অবৈধ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারার কথা বলছে সিটি কর্পোরেশন। গত 19 আগস্ট দক্ষিণ সিটির সূত্রাপুরের কুলুটোলা এলাকার তনুগঞ্জ লেনে 1995 সালে নির্মিত 6 তলায় বাড়িটি হেলে পড়ে পাশের একটি ভবনের উপর। এরপর ভবনটি ভাঙার নির্দেশ দেয় সিটি কর্পোরেশন। এর ধারাবাহিকতায় শনিবার সকালে ভবনটি ভাঙার কার্যক্রম শুরু হয়। ঘটনাস্থলে আসেন রাজুক ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এ সময় রাজুক চেয়ারম্যান জানান, পুরান ঢাকায় শৃঙ্খলা আনতে হলে অধিকাংশ ভবন ভেঙে ফেলতে হবে। এছাড়া পুরো রাজধানীতে প্রাথমিকভাবে প্রায় 4,500 ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা হয়েছে। এসব ভবনের বিরুদ্ধে আগামী মাসেই অভিযানে নামবে রাজুক। 3,500 ভবনের তালিকা আমি করেছি 2টা অঞ্চলে। না, আরেকটা অঞ্চলের তালিকা পেয়েছি, এটা এখনো চূড়ান্ত নয়, সেটাও প্রায় 1000-এর বেশি। ওটা নিয়ে কাজ হচ্ছে। হ্যাঁ, ওইটাও নিয়ে আমরা আরও হয়তো ভবন এর মধ্যে তালিকা আরও কিন্তু বাড়তেও পারে, আমরা কাজ করছি। ঝুঁকিপূর্ণ ভবনের বেশিরভাগই দক্ষিণ সিটির পুরান ঢাকা সহ এর আশেপাশের এলাকায়। তবে সংস্থাটির প্রধান নির্বাহী জানান, প্রবিধি না থাকার কারণে ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না তারা। প্রবিধি করার জন্য, অর্থাৎ এই কাজগুলো করার জন্য আমরা একটা লিগাল ফোর্ডিংস লাগবে। সেই প্রবিধি আমরা ইতিমধ্যে খসড়া করেছি, করে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা সাবমিট করেছি। আমরা আশা করি খুব সহসা এটা হয়ে যাবে। এটা হয়ে গেলে আমাদের যেটা তদারকি, এটা আইনানুগ তদারকিটা তাৎক্ষণিকভাবে আমাদের করা সম্ভব হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শুধু তালিকা না করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সমন্বিত গৃহ ঋণের ব্যবস্থা করলে কমবে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা। জনগণের সাথে ভুল খেলাও আমরা মনে করি বন্ধ হওয়া উচিত। প্রয়োজন উদ্যোগ, বাস্তব এবং সেই সঙ্গে প্রণোদনা এবং শাস্তির ব্যবস্থা। যতক্ষণ সেটা না করা হচ্ছে, এই তালিকা জনগণের সাথে ভুলভুলাইয়া খেলা। বনানী রেফার টাওয়ারের আগুনে 26 জন নিহত হওয়ার পর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে রাজুক। সে সময় ঢাকার বিভিন্ন এলাকায় 2,04,106টি ভবনের মধ্যে 1,34,625টিতে নিয়ম ভঙ্গ করে নির্মাণ করার তথ্য মেলে। তবে এখনও কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি কর্তৃপক্ষ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা, যমুনা ও ধরলা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রাম, বগুড়া, শরীয়তপুর ও টাঙ্গাইল সহ বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী অন্তত 1 লাখের বেশি মানুষ। বেশ কয়েকটি জেলায় ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা ও ব্রহ্মপুত্র নদীর পানি।
তিস্তা, দুধকুমার সহ অন্যান্য নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের কয়েকশোর বেশি চর প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী প্রায় 50,000 মানুষ। বিচ্ছিন্ন অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা, ঝুঁকিতে কয়েকটি এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি তো অনেক মানুষের ঘর বাড়ি তোলা গেছে, সবকিছু তোলা গেছে, ব্যবসা বাণিজ্য মানুষের কোনো কর্ম নাই। সিরাজগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আশপাশের এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী 3 উপজেলার 20,000 মানুষ। তলিয়ে গেছে 12 হেক্টর ফসলি জমি। সবকিছুর কষ্ট, খাওয়ার কষ্ট, পানির কষ্ট, ফেরাবার আন্দাবাড়ির কষ্ট, থাকার কষ্ট, টয়লেটের কষ্ট। এ পর্যন্ত 30 মেট্রিক টন খাদ্য আমাদের অধিক বন্যা প্রবন্ধে 6টি ইউনিয়নে সেখানে বরাদ্দ প্রদান করা হয়েছে। এর বাইরে আমাদের বন্যা চলে গেলে যে সমস্যাগুলো হয় তার জন্য যে প্রস্তুতি সেগুলো নেওয়া হয়েছে। এদিকে খুলে দেওয়া হয়েছে রংপুরের তিস্তা ব্যারেজের সবকটি গেট। এতে প্লাবিত নদী তীরবর্তী বেশ কিছু নিম্নাঞ্চল। আমার কাছে অভিযোগ আসে যে তাৎক্ষণিকভাবে আমরা সেই জায়গাগুলো মেরামত করার জন্য ব্যবস্থা নিই। পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে শরীয়তপুরে। সুরেশ্বর পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। নতুন করে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। সেই সাথে শুরু হয়েছে নদী ভাঙন। নদী অনেক দূরে আছিল, মনে করেন আমরা 2টা ভাঙ্গা দিছি, এখানে যে রয়েছি মনে করেন একজনের জঙ্গলে। এখন কিন্তু জিও টিউব দিচ্ছেন, কারণ জিও টিউব দিলে নদী ভাঙন আপাতত রোধ হয়, যা আমরা দেখে এসেছি। এই নদী জিও টিউব পাথালিয়াকান্দি নদী ভাঙন কিন্তু রোধ হয়েছে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে টাঙ্গাইল ও রাজবাড়ীতে, আর কিছুটা উন্নতি হয়েছে ফেনী ও কুষ্টিয়া সহ বেশ কিছু জায়গায়। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোয়ারেন্টাইন শেষ করে অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় দিনের অনুশীলনে সেন্টার উইকেট ও ইনডোরে ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। সিরিজ জিতলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংটাই বেশি ভুগিয়েছে। তাতে ব্যাটিং কোচ খুব একটা চিন্তিত নন। ওপেনাররা এই সিরিজে ভালো করবে তার বিশ্বাস। মুশফিক, লিটন ফিরে আসায় সিরিজ জয়ের ভালো সম্ভাবনা দেখছেন এই কোচ। একদিন পর কোয়ারেন্টাইন শুরু করে শেষ করেছেন একদিন পরে। অনুশীলনে সবার সাথে যোগ দিতে সেই একদিনের অপেক্ষা ছিল সাকিবের। মুক্ত হয়ে হোম অফ ক্রিকেটে ফিরে ইনডোরে নিজেকে ঝালিয়ে নিয়েছেন সাধ্যমতো। হাতে সময় বেশি নেই, রণকৌশল সাজিয়ে ফেলেছেন ডমিঙ্গো, যা মাঠে বাস্তবায়ন করতে হবে লিটন সৌম্যদের। কার কি করণীয় প্রতিদিনের রুটিনে মনে করিয়ে দিচ্ছেন টাইগার হেড কোচ। সেই তালিকায় কাজের ভার বেশি ওপেনারদের, যাদের নিয়ে ভুগতে হয়েছে। লিটন ফিরেছেন, ব্যাটিং কোচের প্রত্যাশাও বেড়েছে। ওপেনিং নিয়ে চিন্তিত নই আমি। উইকেট কন্ডিশন সম্পর্কে ওদের ধারণা থাকতে হবে আরও। ওপেনিংয়ে যে প্রতিদ্বন্দ্বিতা চলছে এটা দলের জন্য ভালো। অস্ট্রেলিয়া সিরিজ থেকে শিক্ষা নিয়ে ভালো করার সামর্থ্য রাখে নিউজিল্যান্ড। ওদেরকে হালকা করে দেখলে বিপদে পড়তে হবে বলছেন প্রোটিয়া কোচ। তবে লিটন মুশফিক ফেরায় দলের যে শক্তি বেড়েছে, তাতে আরও একটা সিরিজ জয়ের সুযোগ দেখছেন প্রিন্স। ওরা ভালোভাবে অ্যানালাইসিস করে এসেছে। অস্ট্রেলিয়ার চেয়ে ভালো করবে মনে হয়। আমাদের 3 বিভাগেই ভালো করতে হবে। মুশফিক, লিটন ফেরায় সে কাজ খুব একটা কঠিন হবে না। সামনের বিশ্বকাপে বড় দায়িত্ব পালন করতে হবে ব্যাটসম্যানদের। শিষ্যদের সেভাবে প্রস্তুত করতে শুরু করেছেন এই প্রোটিয়া কোচ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মন্থর উইকেটে মুস্তাফিজ ভয়ঙ্কর বোলার, অকপটে স্বীকার করছে নিউজিল্যান্ড। কাটার মাস্টারকে সামলাতে তাই আরও কৌশলী হতে চান ব্ল্যাক ক্যাপস কোচ গ্লেন পকনাল। এদিকে স্লো অ্যান্ড স্পিনিং উইকেটে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সাফল্য এনে দিতে চান কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন বিধ্বংসী রূপে। কাটার স্লোয়ারের মুগ্ধতায় বুঁদ করেছেন মুস্তাফিজ। অজি ব্যাটসম্যানদের জন্য ছিলেন দুর্বোধ্য। নিউজিল্যান্ডও হুমকি মানছে কাটার মাস্টারকে। মুস্তাফিজকে সামলাতে এরই মধ্যে পরিকল্পনা শুরু ব্ল্যাক ক্যাপদের। বৈচিত্র্যময় বোলিংয়ে কিউই ব্যাটসম্যানদের জন্য হতে পারেন গলার কাটা। কন্ডিশন বিবেচনায় মুস্তাফিজের কার্যকরী বোলিং দ্য ফিজ চ্যালেঞ্জ নিতে কৌশলী হতে চায় নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে মুস্তাফিজ অসাধারণ ছিল। ওর স্লোয়ার কাটার দেখে শুনে খেলতে হবে। আমাদের লক্ষ্য থাকবে তাকে শুরু থেকে অস্বস্তিতে ফেলা। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলে নতুনের আধিক্য।
অভিষেকের অপেক্ষায় 3 জন, তাদের মধ্যে রাচিন রবীন্দ্র অন্যতম। বাঁহাতি এই অলরাউন্ডার উপমহাদেশিক কন্ডিশন, বিশেষ করে স্লো ও স্পিন উইকেটে খেলে অভ্যস্ত। টাইগারদের বিপক্ষে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান এই অলরাউন্ডার। উইকেটে টিকে থাকতে হবে আমাদের। রান বেশি না হলে ধৈর্য ধরে খেলতে হবে। এমন উইকেটে তাড়াহুড়া না করে শর্ট সিলেকশনে দক্ষতা দেখাতে হবে। 1 সেপ্টেম্বর শুরু বাংলাদেশ নিউজিল্যান্ডের 5 ম্যাচের টি-20 সিরিজ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের আগে ক্রিকেটারদের দেখে নেওয়ার শেষ সুযোগ নিউজিল্যান্ড সিরিজে। কম্বিনেশন খুঁজে নেওয়া চ্যালেঞ্জ নির্বাচকদের। ওপেনিং, মিডল অর্ডার, উইকেট কিপিং কিংবা বোলিং, প্রতিটি ডিপার্টমেন্টে রয়েছে একাধিক অপশন। অলরাউন্ডার কোটায় জোর লড়াই সাইফুদ্দিন ও মাহেদীর মাঝে। মুস্তাফিজ শরীফুল জুটি জমে ওঠার পর জায়গা করে নেওয়ার কঠিন চ্যালেঞ্জ তাসকিন আহমেদের। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি পর্বের শেষ সিরিজ। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের সাথে মোকাবেলা। ট্রফিতে চোখ রেখে মেলাতে হবে অন্য হিসাব। বিশ্বকাপের কম্বিনেশন খুঁজতে হবে এই সিরিজেই। আপনি যখন তামিম আসবে তখন চিন্তা করেন তখন কাকে বাদ দিবেন। সো আমি বলতে চাচ্ছি ইট ইজ এ প্রবলেম, বাট ইট ইজ এ গুড প্রবলেম। এই প্রবলেমই আমরা চাই। বিসিবি সভাপতির কথার সূত্র ধরে এগোনো যাক। প্রথম চিন্তা ওপেনিং স্লট নিয়ে। তামিম যদি ফিট হয়ে স্কোয়াডে ফেরেন তবে তার সঙ্গী হবে কে? হাতে 3 অপশন, লিটন, সৌম্য, নাইম, যাদের মধ্যে দুজনই বাঁহাতি। লিটন গেল আর টি-20 না খেলে মানিয়ে নেয়ার অপেক্ষায়। ধারাবাহিকতার অভাবে ভুগছেন সৌম্য। তুলনায় নাইমি আছে এগিয়ে। নিউজিল্যান্ড সিরিজ তাই ওদের জন্য এসিড টেস্ট। দ্বিতীয় চিন্তা উইকেট কিপিং অপশন। মুশফিক, লিটন ফেরায় সোহানের জায়গা নড়বড়ে। স্কোয়াডের 3 কিপার, কে দাঁড়াবে উইকেটের পেছনে? সাদা বলে মুশফিকই তো কাজটা করে আসছেন। শুধু ফিনিশার হিসেবে একাদশে টিকে যাবেন সোহান? স্লো ট্র্যাকে যদি হয় নিউজিল্যান্ড সিরিজ, তাহলে বিশ্বকাপের বোলিং কম্বিনেশন ঠিক করা হবে জটিল। আর সেই পথে প্রশ্ন সাইফুদ্দিনকে নিয়ে। 7, 8, 9 এই 3 পজিশনের জন্য লড়াই 4 জনের মধ্যে, যেখানে সাইফুদ্দিন, মাহেদী অলরাউন্ডার কোটায় এগিয়ে থাকে। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে নাসুমো তো দাবি জানিয়ে রেখেছেন। তাহলে কি সোহানি পিছিয়ে পড়ছেন এই প্রতিযোগিতায়? মুস্তাফিজ শরীফুল জুটি পেস অ্যাটাকে আস্থা অর্জন করে নিয়েছেন এরই মধ্যে। এখন তাসকিনকে কেবল দেখার বাকি। অস্ট্রেলিয়া সিরিজে যে সাইড বেঞ্চে কাটিয়েছেন টাইগার স্পিড স্টার। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএল খেলতে বোর্ডের কাছে মুস্তাফিজ অনাপত্তি পত্র চাইলেও আবেদন করেননি সাকিব। কাটার মাস্টারের অনুমতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক বিসিবি। নিউজিল্যান্ড সিরিজের পর বিশ্রামে থাকবেন তামিম, রিয়াদরা। সে সময়ে আরব আমিরাতে আইপিএল খেলতে যাবেন সাকিব, মুস্তাফিজ। আইপিএলের বাকি অংশ খেলতে তাদের অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারে শুরু থেকেই ইতিবাচক বিসিবি। মুস্তাফিজ আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলেও বোর্ডের কাছে অনুমতি চেয়ে চিঠি দেননি সাকিব। এদিকে আগামী বোর্ড সভার পরই ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করা হবে বলে ইঙ্গিত বিসিবির। লা লিগার ক্লাব রায়ো ভায়াকানোতে নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। ইংল্যান্ডে জন্ম নেওয়া 20 বছর বয়সী জিদান মিয়াকে নতুন মৌসুমের জন্য দলে ফিরিয়েছে স্পেনের ক্লাবটি। আপাতত ক্লাবটি সি দলের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জিদান। খবরটা চমকে ওঠার মতোই। লা লিগার কোনো ক্লাবে নাম লিখিয়েছেন বাংলাদেশের ফুটবলার। ইংল্যান্ডে জন্ম বেড়ে ওঠা বাংলাদেশি জিদান মিয়াকে নিয়ে এখন হইচই দেশের ফুটবল অঙ্গনে। লা লিগার দল রায় ভায়াকানোতে 2021-22 মৌসুমের জন্য যোগ দিয়েছেন জিদান মিয়া। তবে আপাতত সি দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন 20 বছর বয়সী এই মিডফিল্ডার। ইংল্যান্ডে ডেভিড বেকহ্যামের একাডেমিতে 2 বছর অনুশীলন করা জিদান স্কলারশিপ পেয়েছিলেন আর্সেনাল একাডেমিতে। তবে যুক্তরাষ্ট্রের ডালাসে যাওয়ার কারণে যোগ দিতে পারেননি। গত বছর চোটে পড়ার পর আবারও ফিরেছেন মাঠে। রায় ভায়াকানোতে যোগ দেওয়ার আগে ট্রায়ালের সুযোগ পান জিদান। স্কিল, ফিটনেসে স্প্যানিয়ার্ডদের মুগ্ধ করে পেয়ে যান অফার লেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তার বার্তায় জানিয়েছেন কঠোর পরিশ্রমের পর্ব শুরু হলো। এই পথ চলায় যারা তাকে সমর্থন জানিয়েছেন সবাইকে ধন্যবাদ দিয়েছেন। আলাদা করেই উল্লেখ করেছেন বাংলাদেশের নাম। কদিন আগে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন ফ্রান্স ও কানাডা প্রবাসী 2 ফুটবলার ওয়াহেদ ও তাহমিদ। নতুন করে আলোচনায় এসেছেন জিদান মিয়া। এখনও বাংলাদেশি পাসপোর্ট না হলেও প্রক্রিয়ার মধ্যে আছেন।
লাল সবুজ জার্সিতে তাকে দেখার স্বপ্নও দেখছেন দেশের ফুটবল ভক্তরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে প্রতিবেদন থাকবে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। বঙ্গবন্ধুকে হত্যায় আন্তর্জাতিক ও সাম্রাজ্যবাদী শক্তির হাত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। শাহজাহান খান বলেন, বঙ্গবন্ধুর পরিবারের কেউ বেঁচে থাকলে সোনার বাংলা নির্মাণ হবেই, এমন ধারণা থেকেই সপরিবারে তাকে হত্যা করে ঘাতকেরা। ঘাতকদের অনেকে এখনও ষড়যন্ত্র করছে, তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি হেদায়েতুল্লাহ বৈষম্য দূর করতে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণে সবার প্রতি আহ্বান জানান। আয়োজনে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন ছাড়াও শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত 24 ঘন্টায় সারা দেশে 265 ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানীতে আক্রান্ত 214 জন, মৃত্যু হয়েছে একজনের। 2 সিটি কর্পোরেশন এডিস নির্মূলে অভিযান চালিয়েও পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। এডিসের লার্ভা পাওয়ায় বীরপুর বিআরটিএর বিরুদ্ধে মামলা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 50 জনের বেশি ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এত রোগী সেবা নিলেও এর তথ্য যাচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তর বা সিটি কর্পোরেশনে। সিটি কর্পোরেশন বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে রোগীর ঠিকানা পেলে এডিস নির্মূলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অথচ ধুলাইপাড়, শনিরাখড়া ও যাত্রাবাড়ির অনেক এলাকায় ঢিলেঢালা মশক নিধন কার্যক্রমের অভিযোগ এলাকাবাসীর। সিটি কর্পোরেশনের এলাকায় তেমন একটা ওষুধ দেওয়া হচ্ছে না, খুবই কম, বিশেষ করে বাড়িতে বাড়িতে আসা হচ্ছে না। আর এগুলো টেক কেয়ার করলে খুব বেশি ভালো হতো। ছাদে ছাদে যে দেয়, মাঝে মধ্যে আসে, দিয়ে যায়, ধোয়া দিয়ে যায়। তাতে কি কোনো কাজ হয় না? তাতে কাজ হয় না, ওইটাও ফর্মালিটিস, দেওয়ার মতো দেয়। ওতে ওইভাবে তো আর মশা তো লাগতেছে, কিন্তু আসলে ডেঙ্গু কখন কামড় দেখি এটা তো আসলে বলা মুশকিল। ঢাকার 2 সিটি কর্পোরেশনের নানা উদ্যোগের পরও রাজধানীতে কমছে না ডেঙ্গু রোগী, উল্টো রোগী বাড়ছে বিভিন্ন এলাকায়। শনিবার সকাল 10টায় 10 মিনিট বাড়িঘর পরিষ্কার কর্মসূচিতে যোগ দিয়ে মিরপুরে বিআরটিএ কার্যালয়ে অভিযানে যান উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। সেখানে এডিসের লার্ভা পাওয়ায় মামলা করে ডিএনসিসি। যানবাহন থেকে ড্রাইভিং লাইসেন্স তারা লাইসেন্স দিচ্ছে, কিন্তু তাদের পিছনে এত ধরনের যে মশা, এত ধরনের যে লার্ভা, এত বেশি যে পিউপাইট, অবিশ্বাসযোগ্য। এটা আপনারা সবাই দেখেছেন। এবং এমন কিছু নোংরা নাই যে বিআরটিএ ভবনের পিছনে আমি পেলাম না। এটা অত্যন্ত দুঃখজনক। নতুন করে সারা দেশে 265 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 1111 জন রোগী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রণোদনার ঋণ নিতে গিয়ে ঘুষের শিকার হয়েছেন 29% ব্যবসা প্রতিষ্ঠান। এদের মধ্যে ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি। 500 প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের উপর জরিপ করে এ তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম। সকালে এক অনলাইন অনুষ্ঠানে সানেম আরও জানায়, ঋণ প্রাপ্তির পাশাপাশি টিকা পাওয়ার ক্ষেত্রেও পিছিয়ে আছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। করোনা মহামারীতে অর্থনীতি, জীবন জীবিকা রক্ষায় 1.25 লাখ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করে সরকার। ওই প্যাকেজের অর্থ থেকে খুব কমই ঋণ সহায়তা পেয়েছেন বলে অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। প্যাকেজের বাস্তবায়নে কিছু ক্ষেত্রে স্বচ্ছতার অভাব এবং দুর্বলতার কথাও নানা সময় বলে আসছেন অর্থনীতিবিদরা। গবেষণা প্রতিষ্ঠান সানেমের জরিপে উঠে এসেছে, প্রণোদনার ঋণ পেতে গিয়ে ঘুষ দাবির অভিযোগ করেছেন 29% প্রতিষ্ঠানের উদ্যোক্তা। জরিপে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে জুলাই পর্যন্ত 79% প্রণোদনা প্যাকেজের বাইরে রয়ে গেছে। যেটা 7% ছিল সেটা হয়ে গেছে 29%। যে তারা মনে করছে যে কেন পায়নি, কারণ ড্রাইভ চাওয়া হয়েছে। এবং এই যে 65% যারা এগ্রি, নাইদার এগ্রি নট ডিসএগ্রি, মানে এক ধরনের মৌন ছিল, সেটা কিন্তু কমে এবার হয়েছে 47%। সানেমের গবেষণায় বলা হয়, করোনা পরিস্থিতিতে গেল বছরের শেষ প্রান্তিকে ব্যবসায়িক অবস্থার প্রায় 49% উন্নতি হয়। তবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তা নেমে দাঁড়ায় 42.5%। এদের মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। অর্থাৎ যে রিকভারি প্রসেসটা স্লো, ডিসরাপ্টেড এবং কোনো ক্ষেত্রে রিভার্স হচ্ছে। যে প্রোগ্রেসটা কোনো সময় হয়েছে, আবার আমরা পিছন দিকে হাঁটতে পারি। হাতে আছে যেগুলো জিনিস সরকার মানে অবশ্যই মনোযোগী হতে হবে আরও,
হচ্ছে ভ্যাকসিনেশন। কোয়ার্টারে দেখাচ্ছিল সানেম বলছে বেশিরভাগ প্রতিষ্ঠানই ঋণ না পাওয়ার কারণে কর্মী ছাঁটাই, বেতন কাটা সহ নানা পদক্ষেপ নিচ্ছেন, যা উদ্বেগের। অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি কম বলেও জানায় সংস্থাটি। অন্য কোনোভাবে সাপোর্ট না পায় অনেক ফার্ম তারা কিন্তু নন এক্সিস্টিং হয়ে যায়। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আফগানিস্তানে নানগারহার প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন দাবি করেছে হামলায় সশস্ত্র গোষ্ঠী আইএসকের বোমা হামলার পরিকল্পনাকারী সহ 2 জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের কোনো একটি ঘাঁটি থেকে অভিযান চালানো হয়। হামলার লক্ষ্য ছিল আইএসকের গাড়িবহর। এই অভিযানে কোনো বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি মার্কিন সেনাবাহিনীর। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে জোড়া বোমা হামলা চালায় আইএসকে। এতে 13 মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা বেড়ে 183 জনে দাঁড়িয়েছে। হামলার পরপরই জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘোষণার পরপরই আফগানিস্তানের পূর্বাঞ্চলে ড্রোন হামলা চালালো যুক্তরাষ্ট্র। কক্সবাজারে দেশের দীর্ঘতম রানওয়ে নির্মাণের কাজ শুরু হচ্ছে আগামীকাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রানওয়ে দৈর্ঘ্য 9000 ফুট থেকে 10,700 ফুটে বর্ধিতকরণ কাজের উদ্বোধন করবেন। পর্যটন, ব্যবসা বাণিজ্য ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগের জন্য প্রস্তুত করা হচ্ছে কক্সবাজার বিমানবন্দরকে। ইতোমধ্যে রানওয়ের দৈর্ঘ্য 9000 ফুটে উন্নীত করা হয়েছে। প্রস্থ 100 ফুট থেকে বাড়িয়ে করা হয়েছে 200 ফুট। দ্বিতীয় পর্যায়ে বিমানবন্দরের রানওয়ে আরও 1700 ফুট বৃদ্ধি করা হবে। নির্মাণ শেষে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য দাঁড়াবে 10,700 ফুট, যা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের রানওয়ের চেয়েও 200 ফুট বেশি। শনিবার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। সেই আধুনিক প্রযুক্তির মাধ্যমেই আমাদের কক্সবাজারের মহেশখালী চ্যানেলের উপরে ভরাট করে আমরা এই রানওয়েটি করতে যাচ্ছি। এই রানওয়েটি করার পরে যেটা হবে, আমাদের এই রানওয়েতে আপনার 777 অথবা 747 অথবা আরও বড় পরিসরের যত বিমান তারা তাদের ফুল প্যাসেঞ্জার নিয়ে, ফুল লোড নিয়ে এখানে অবতরণ করতে পারবে। দেশে প্রথমবারের মতো সমুদ্র বক্ষে নির্মাণ হচ্ছে রানওয়ে। প্রকল্পে ব্যয় হবে 1569 কোটি টাকা। বিমানবন্দর সম্প্রসারণ ও আধুনিকীকরণের এই প্রকল্প পর্যটন ও অর্থনীতির বিকাশে ভূমিকা রাখবে বলছেন ব্যবসায়ীরা। এই অঞ্চলে যে সমস্ত বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা আছেন, তারা শুধু আমদানি রপ্তানির মাধ্যমে এদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে তা নয়, পাশাপাশি আন্তর্জাতিক রুটে যে সমস্ত বিমান চলাচল করে তারাও কিন্তু কক্সবাজার বিমানবন্দর থেকে রিফুয়েলিংয়ের মাধ্যমে আমাদেরকে প্রচুর বৈদেশিক মুদ্রা দিতে পারে। দুপাশে সাগরের নীল জলরাশির মাঝে বিস্তৃত রানওয়েতে নামবে বিমান। এই মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন যাত্রীরা। বিমানবন্দরের আধুনিকতার ছোঁয়া লাগবে এমন খবরে খুশি পর্যটকরা। আমাদের এটা সুদূরপ্রসারী এবং খুব ভালো ভূমিকা রাখবে। ডে বাই ডে যত ইমপ্রুভমেন্ট আসবে আমাদের জন্য বেটার, আমরা আরও বেটার ফ্যাসিলিটিস পাবো। ডেফিনেটলি আমাদের পর্যটন শিল্পের অনেক উন্নতি হবে, রাজস্ব আয় হবে। বিদেশিরা যারা আসতে চেতন না তারা এখন আরও বেশি বেশি আসবে। পূর্ণাঙ্গ রূপ পাওয়ার পর কক্সবাজার বিমানবন্দরে থাকবে রিফুয়েলিংয়ের ব্যবস্থাও। পাশাপাশি দিনরাত 24 ঘন্টা উড়োজাহাজ ওঠানামার সুবিধা থাকবে এই বিমানবন্দরে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।